আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। যারা কিনা এই ক্লাসগুলো করতেছো, আমি গ্যারান্টি দিতে পারি তারাই ইংরেজিতে 100% বশ হইতে পারবে। তোমার ইংরেজি নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এই ক্লাসগুলো যারা নিয়মিত দেখবে, হয়তো বা ক্লাসটা দেখার সময়, ক্লাস করার সময় তোমার বোরিং লাগতে পারে, কিন্তু যে ব্যক্তি প্রথম 10টা ক্লাস দেখতে পারবে সেই বুঝবে ইংরেজি কেমন মজা করে শেখা যায়। বুঝছো ভাইয়া? ইংরেজি কেমন মজা করে শেখা যায় সেই বুঝতে পারবে যে প্রথম 10টা ক্লাস ধারাবাহিকভাবে দেখতে পারবে। তাহলে তুমি সময়টা নষ্ট না করে এখনই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করা শুরু করো। আজকের ক্লাসে এমন গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব যা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। এই ইংরেজি শিখে তুমি অনেক কিছু করতে পারবা। তুমি ইংরেজি শেখা ছাড়া তুমি কিছুই করতে পারবা না। তুমি মনে করো একটা সাধারণ টিউশন করতে যাও, প্রাইভেট পড়তে যাও, এইখানে তোমার ইংরেজি লাগবে। তুমি দেশের বাইরে যদি যাইতে চাও, কোনো চিন্তা ভাবনা এরকম থাকে তোমার, তাহলে তো ইংরেজি ছাড়া কোনো বিকল্পই নাই। তুমি প্রাইভেট একটা ভালো কোম্পানিতে চাকরি করতে গেলে ওইখানেও তোমার ইংরেজিতে দক্ষতা লাগবে। আর তুমি এখন দেখো, অনলাইন ভিত্তিক কোনো কিছু করতে চাইলে ওইখানেও দেখে তোমার ইংরেজি কিন্তু বুঝতে হবে। তুমি যদি ইংরেজি না বুঝতে পারো, ওইখানেও তুমি ভালো কিছু করতে পারবে না। তোমার ইংরেজি ছাড়া এক কথাই কোনো জায়গায় কোথাও ভালো কিছু তুমি করতে পারবে না। তাই ইংরেজি শেখা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে তুমি এবার দেখো। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি, আর কথা বাড়াবো না। এখন দেখো, আমরা লেকচার 7-এ আসি। ইতিমধ্যে 6টি ক্লাস হয়ে গেছে। আজকে আমরা দেখব, প্রথমে কিছু রুলস দেখব, তারপর কিছু প্র্যাকটিস দেখব। দেখো, 1 নাম্বার রুলস, সাবজেক্ট প্লাস প্রেফার অথবা প্রেফার্স। যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি বলছে ভাইয়া? সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু ভার্বের শেষে এস বাই এস হয়। তাই এই কারণে কিন্তু ব্র্যাকেট দিয়ে এস দিয়ে দেওয়া হয়েছে। তারপর টু লাগাই দেবো একটা প্লাস ভার্ব 1। ওকে, এখন দেখো, সাবজেক্ট যদি আই, উই, ইউ এইগুলো থাকে, তাহলে এই ভার্বের শেষে এস থাকবে না। এখানে কি দিচ্ছে? না, এখানে দেয় নাই। তাহলে হবে প্রেফার টু, তারপরে ভার্ব 1। আর সাবজেক্ট যখন থাকবে সিঙ্গুলার, হি, সি, ইট, তখন কিন্তু ভাইয়া দেখো এস এখানে কি করছে? লাগাইয়া দিছে। বুঝছো? এটা কি সাবজেক্ট থার্ড পারসন না? আমি তুমি তো না। একটা আমি কথা বলছিলাম না, আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন হলো তারা। যেহেতু আমি তুমি নাই, তার মানে এটা হচ্ছে থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার দেখো, হি মানে সে একজন বোঝাচ্ছে, সি একজন বোঝাচ্ছে, হ্যাঁ, ইট এটি একজন বোঝাচ্ছে, মানে একটি বস্তু বোঝাচ্ছে। তাহলে এটি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস হবে। এখন অনেক সময় ইএস হয়। কোন সময় ইএস হবে এটা আমি সামনে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আই প্রেফার টু স্টে হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করি। আর এর অর্থটা কেমন হবে দেখো, এই ব্যাখ্যাটি তোমরা দেখে নেবা। এই পিডিএফটা তোমাদের কাছে থাকবে, যারা তোমরা পিডিএফটি নিতে চাও আর কি। যারা নিতে চাও পিডিএফটি, তারা আমাকে যদি তোমরা হোয়াটসঅ্যাপে নক করো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দিয়ে দেবো। একটি কাজ অন্যটির চেয়ে বেশি পছন্দ বোঝাতে ব্যবহার করা হয়, এমন অর্থেই কিন্তু প্রেফার কথাটি ব্যবহার করা হয়। আই প্রেফার টু স্টে হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করি। হি প্রেফার্স টু ওয়ার্ক এলোন, সে একা কাজ করতে পছন্দ করে। দেখো, দেখতে মনে হয় ইংরেজি এটা বাক্যটা খুবই ইজি। এই ইজি বাক্য ভাইয়া শেখাচ্ছে, এইগুলো তো আমরা আগে থেকেই পারি। বলতেছো ইজি, তুমি একা একা এই সেন্টেন্সটা মনে করো দেখি, মনে করে বলো, মনে করে মানুষের সাথে যখন কথা বলো, তখন এরকম কথা বলতে গেলে তোমার কঠিন, আহামরি কঠিন তোমার ইংরেজি বলতে হয় না। এরকম ইজি ইজি সেন্টেন্সের মাধ্যমে কথা বলতে হয়। তখন তুমি মনে করো তো দেখি কয়টা পারো তুমি। তাই ক্লাসটাকে অবহেলা না করে গুরুত্ব সহকারে তুমি সহজ থেকে ইংরেজি শিখতে, কিন্তু সহজ থেকে শিখতে হয়। আমি একটা কথা আগেও বলছিলাম, তুমি যদি চুলার মধ্যে আগুন জ্বালাতে যাও, তুমি যদি বড় লাকড়ি প্রথমে দিয়ে দাও, আগুন জ্বলবে না কি? তুমি বলো তো ভাইয়া, আগুন জ্বলবে চুলার মধ্যে? কখনো তো জ্বলবে না। আগে ছোট ছোট লাকড়ি দিতে হবে, তারপর আগুন যখন জ্বলে যাবে তখন বড় লাকড়ি দিতে হবে। এখন তুমি আসছো, মাত্র শুরু করছো শেখা, এখনই যদি তুমি বড় বড় সেন্টেন্সে চলে যাও, বড় বড় কঠিন অ্যাডভান্স লেভেলে চলে যাও, তাহলে তুমি কীভাবে পারবে? আগে ছোটো ছোটো বেসিক থেকে শুরু করে ভেঙে ভেঙে তোমাকে শিখতে হবে। তারপর দেখবা চুলার মধ্যে ছোটো ছোটো লাকড়ি দিয়ে জ্বালানোর পর বড় লাকড়ি পরে কোনো ব্যাপার হয়, বড় তুমি যত বড় লাকড়ি দাও ওইটা কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি তুমি যদি বেসিক থেকে শুরু করে ছোটো ছোটো করে আস্তে আস্তে শিখতে শিখতে যখন অনেক শিখে ফেলবা, তখন তোমার বড় এমন কোনো সেন্টেন্স নাই যে তোমার কাছে ওইটা কঠিন লাগবে। তোমার কাছে যাই আসবে সব দিকে পানি হয়ে গেছে, একদম পানি হয়ে গেছে। তাই তোমার ছোটো ছোটো করে প্রথম থেকে শিখতে হবে। তাহলে দেখো, হি প্রেফার্স টু ড্রিঙ্ক টি, সে চা খেতে পছন্দ করে। দে প্রেফার টু ট্রাভেল
বাই বাস, তারা বাসে ভ্রমণ পছন্দ করে। তখন একটু ব্যঙ্গে দেখার চেষ্টা করো, তারা প্রেফার টু পছন্দ করে। আর টুর পরে কী হয়, বারবন, দেখো বারবন, প্রেফার টু টেবিল মানে কী করতে পছন্দ করে, ভ্রমণ করতে। বাই বাস, বাসে দেখো বাই বাস মানে বাস দ্বারা, অর্থাৎ বাসে তারা কিসে ভ্রমণ করতে পছন্দ করে, তারা বাসে ভ্রমণ করতে পছন্দ করে। এবার যদি ভাই আমি দেখি, উই প্রেফার টু স্টাডি এট নাইট, আমরা রাতে কী করতে পছন্দ করি বলো তো, স্টাডি করতে মানে পড়তে পছন্দ করি। এবার আমরা 2 নম্বর রুলস দেখব, সাবজেক্ট প্লাস ইউজ টু। এটা তোমরা দেখেছো, হ্যাঁ, এটা তো আমি আর দেখাবো না, এটা জানো তোমরা। কোনো কিছু অভ্যাস, অতীতে তোমার একটা কোনো কাজের অভ্যাস ছিল, ওই রকম অভ্যাস বোঝাতে এটা ব্যবহার করা হয়। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতাম। আই ইউজ টু স্মোক, সে ধূম, অথবা যদি বলো আই ইউজ টু স্মোক, তার মানে কি আমি ধূমপান করতাম। অনেকে আসো না তোমরা, তোমাদের মধ্যে ধূমপান করো, এমন আমি তাদেরকে বলবো যারা তোমরা ধূমপান করো, আমি তোমাদের সরাসরি আমি বলতেছি, তোমরা হচ্ছে ভাইয়া কুলাঙ্গার। এই কুলাঙ্গার গিরি যদি তোমরা না ছাড়তে পারো, তোমরা জীবনে সাকসেস হতে পারবে না, বুঝছো। এমন কুলাঙ্গার সন্তান বাপ মায়ের কিন্তু অনেক আছে, অভাব নাই, বুঝছো ভাইয়া। এই স্মোকিং থেকে আস্তে আস্তে ড্রাগ এডিকশনে দিকে জড়াই আর কি। মানে এটা কি বলবো, মারাত্মক কতটুকু তোমার অন্যায় যে তারা করতেছে, তারা নিজেও জানে না, তারা নিজে ধ্বংস হইতেছে, তাদের পরিবারকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই হচ্ছে ধূমপান, তোমার ধূমপানকারী। কেউ যদি থাকো ভাইয়া, আমার কথাই বেজার হইও না, ধূমপান ছাইড়া দিও। ধূমপান ছাইড়া দিলে দেখবে তোমাদেরই ভালো হবে, তোমাদের অর্থ বাঁচবে, স্বাস্থ্য ভালো থাকবে, সব দিক দিয়ে তোমাদের মানসিক শান্তি থাকবে, সব দিক দিয়ে তোমরা লাভবান হবে। তাহলে কেন তোমরা এই পায়খানার মতো খাবার তুমি খাইতে যাও? এটা তো পায়খানার মতো খাবার, এটা তুমি কেন খাইতে যাও? একটু ঘৃণা করে না ভাইয়া? তাহলে দেখো, সি ইউজ টু লাইভ হেয়ার, সে এখানে থাকতো। এই যে দেখো, একটা অভ্যাস বোঝাচ্ছে না? আচ্ছা, আজকের ক্লাসটি কথাবার্তাগুলো হয়তো বা একটু অন্যদিকে যাচ্ছে, কিন্তু তোমরা মাইন্ড করো না, দেখো তোমাদের ভালোর জন্য কিন্তু আমি বলতেছি। কিন্তু দেখো, এর এর দিকে আরেকটা ফায়দা আছে। ফায়দাটা হচ্ছে, তোমরা কিন্তু মজা করে করে ইংরেজি শিখে ফেলতেছো। এটা কি তুমি দেখছো একবারও? এটা কি তুমি একবারও নজর করে দেখছো? এই মজা করতে করতে তুমি ইংরেজিতে বস হয়ে যাচ্ছ, হ্যাঁ। তাহলে দে ইউজ টু বি ফ্রেন্ডস, তার বন্ধু ছিল। অনেকে আছে না, অনেকে বন্ধু ছিল, এখন বন্ধু নাই, এখন তারে সবাই ছেড়ে চলে গেছে, কারণ তার ব্যবহার ভালো না, আচরণ ব্যবহার যা করে আর কি মানুষের সাথে, পরে কি করবো, তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছে। মানে বেচারার অনেক কষ্ট, এখন কি আর। দে ইউজ টু বি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু ছিল, কিন্তু এখন নাই। আচ্ছা দেখো, সব তো আমি দেখাই দিতে পারবো না। আর যখন এই ইউজ টু হবে, দেখো 3 নাম্বার হচ্ছে এম ইজ আর ইউজ টু প্লাস, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, মানে অভ্যস্ত হওয়া। আগে তুমি অতীতে একটা কাজ করতা, তুমি ধূমপান করতা, তোমার অনেকগুলো বন্ধু ছিল, এইরকম অর্থে ইউজ টু ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন সাবজেক্টের পরে এম ইজার থাকবে, এম ইজার বি ভার্বগুলো থাকবে, তারপর ইউজ টু থাকবে, পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর বাংলা মিনিংটা হবে অভ্যস্ত হওয়া। দেখো এবার কেমনে পানি পানি হয়ে যায় একেবারে। আই এম ইউজ টু, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন আইয়ের পরিবর্তে হি, সি, ইট এইগুলো হলে কি হবে? দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, এর আগে কিন্তু আমি অনেকবার বুঝাইছি। তারপর হবে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি তো হবেই। এখন দেখো, এইগুলোর কারণে কি হয়েছে, ইস হয়েছে, আর আয়ের কারণে এম হয়েছে। এখন দেখো, যদি থাকে উই, ইউ, দে, এইগুলো কি প্লুরাল না? এখন বলতে পারো ইউ কেমনে প্লুরাল, কিন্তু মনে রাখবা ইউ এর রুলসটা একটু ব্যতিক্রম, অর্থাৎ প্লুরালের সাথে তুলনা করে পড়তে হবে। কারণ এখন ইউ অর্থ তুমি, আবার এখন যদি বলো তোমরা, তোমরা ইংরেজি কি বলবা? ইউই তো তোমরা, এটা সিঙ্গুলারও হয়, এটা প্লুরালও হয়। এই কারণে এটা প্লুরালের নিয়ম অনুসারে তোমরা মনে রাখবা। তারপর এইগুলোর পরে আর হয়, তারপরে হচ্ছে ইউজ টু হচ্ছে রুলসের স্ট্রাকচারের প্লাস বার প্লাস আইএনজি। এখন কোনো কাজ বা অবস্থার সাথে অভ্যস্ত এমন বোঝায়, মানে এখন কোনো কাজ বা অবস্থার সাথে তুমি অভ্যস্ত আসো, বর্তমান
কথা বর্তমান দিকে ফোকাস করবে, ওইটাই হচ্ছে এই সাবজেক্ট প্লাস এম ইজ আর ইউজ টু প্লাস বার প্লাস আইএনজি, এইভাবে তোমরা মনে রাখবা। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস দেখব। আই এম ইউজ টু ওয়ার্কিং আপ আর্লি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। মনে করো এখন তুমি ভোরে উঠতে অভ্যস্ত, তাহলে কি বলবা? আই এম ইউজ টু ওয়ার্কিং আপ আর্লি, আমি ভোরে উঠতে অভ্যস্ত। হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। সি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ, সে ইংরেজি বলতে অভ্যস্ত। এই যে দেখো, এখন তুমি বাইয়ার ক্লাস থেকে ইংরেজি শিখতেছো, একসময় তো তুমি নিজে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে যাবা। দে আর ইউজ টু নয়েজ, তারা শব্দে অভ্যস্ত। অনেকে আছে না, বেশি নয়েজ করতে পছন্দ করে, অনেক বেশি কোলাহল করতে পছন্দ করে, যেখানে যাই দেখা গেছে মুখের মধ্যে একটা আবর্জনা বাজাইয়েই রাখে। এখন বলতে পারো কি আবর্জনা? কি বলবো আর কি, ওই যে আমার তো মনে পড়ে না, তবে একজন ছেলে ওই দিন দেখছি বলতেছে যে এত দুঃখ কেন দিলে বন্ধু আমারে, সাইরা যাবে, মনে পড়তেছে না। আরো বলতেছে আমার বউ চিঠি লেগে ভাঙ্গা ভাঙ্গা হাতে। তো ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লেগে এমন বউ তুই বিয়া করছিস কা? তোর যে বউ হাত বা ভাঙ্গে গেছে এমন বউ তুই বিয়া করছিস কেমন? কাইন্দা কিন্দা কর যে আমার বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লেখে, খাসর বেড়া। আচ্ছা, যাক ওইটা বাদ দিলাম। তাহলে দেখো, এমন এমন গান করতে করতে অনেকে আছে না, উনিশকে তাও কিনা চিল্লায় গলা সাইরা বলে। তো এইরকম যারা আছে, অনেকে আছে না যে এরকম শব্দ করতে তারা অনেক পছন্দ করে। যাক ওইদিকে আর গেলাম না। তবে তোমরা আবার অন্য কিছু মনে করো না যে ভাইয়া বেশি মজা করতেছে। মজা নাই, এগুলো বাস্তব কাহিনী ভাইয়া, বাস্তব উদাহরণ, বাস্তব ঘটনা। দেখো বাস্তবের সাথে মিলাই আমরা পড়বো, তাহলে পড়াটাও মজা হবে, পড়াটাও মজা লাগবে, আর সব কিছু দেখবা পানি পানি হয়ে গেছে। দেখো, এখন যখন সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, এর বাংলা অর্থটা হবে অতীতের অভ্যাস বা ইচ্ছা। দেখো এবার স্ট্রাকচার কিন্তু একই রকম, এটা আমার দেখানোর নাই। এখন আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। দে উড প্লে হেয়ার, তারা এখানে খেলতো অনেকটা। দেখো ইউজ টু এর মতো কিন্তু। আই উড ওয়াইট ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করতাম। উই উড টক ফর আওয়ার্স, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। দেখো আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, প্রতিটা স্ট্রাকচার থেকে, প্রতিটা রুলস থেকে তুমি যদি একটা একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলো, ওই রকমভাবে ওইটার আদলে তুমি কিন্তু নিজের থেকে নিজের মতো বানিয়ে বানিয়ে অনেকগুলো সেন্টেন্স দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করতে পারবা। যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবা, তত বেশি তুমি ইংরেজি শিখতে পারবা। এখন হচ্ছে প্র্যাকটিস কিভাবে করবা। তুমি মনে করো হাঁটতেছো চলতেছো, এইখানে তুমি নিজে নিজে ইংরেজি ইংরেজিতে বলতে তুমি চেষ্টা করবা তুমি এখন কি করতেছো। তাহলে তুমি যখন হাঁটতেছো বলতে থাকবা আই এম ওয়াকিং হেয়ার নাও, আমি এখন এইখানে হাঁটতেছি। তুমি মনে করো সাইকেল চালাচ্ছ, আই এম রাইডিং বাইসাইকেল নাও, আমি এখন বাইসাইকেল চালাচ্ছি। এরকমভাবে তুমি যে কাজটা করবা ওই কাজটা ইংরেজিতে একটু দৈনন্দিন বলতে চেষ্টা করবা। এইভাবে তুমি প্রতিদিন কিছু কিছু করে প্র্যাকটিস করো, এক সময় দেখবা তোমার ইংরেজি নিয়ে কোনো বই থাকবে না। মনের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস তৈরি হবে, তুমি যে কোনো মানুষের সাথে ইংরেজিতে অনায়াসে কথা বলতে পারবা। তাহলে দেখো, তারপর আমরা দেখব 5 নম্বর যে রুলস আছে, সাবজেক্ট প্লাস। দেখো টেন্ট, এর সাথে এস বাই এস কোন সময় যোগ হবে এইটা লক্ষ্য করবা। আমি আগেও বলছি, এটা আর বলবো না, আমরা উদাহরণ দেখব। আই টেন্ড টু ফরগেট নেমস, আমি নাম ভুলে যেতে প্রবণ। তাহলে বুঝছো টেন্ট মানে প্রবণতা, কোনো কিছুর মধ্যে একটু জোর দিয়ে প্রবণতা দেখিয়ে বলা আর কি। হি টেন্ডস টু বি লেট, সে দেরি করতে অভ্যস্ত। শি টেন্ডস টু ওয়ারি এ লট, সে বেশি চিন্তা করে, মানে একটু বেশি জোর দিয়ে বেশি প্রবণতা দিয়ে কথাগুলো বলা হয় আর কি। দে টেন্ড টু আর্গু, তারা তর্কই জড়ায়। যাক দেখো, আমরা এখন রুলস 6 দেখব। আমি সবগুলো রুলস অবশ্যই দেখাতে পারবো না, হয়তো বা রুলস দেখাইতে পারলে ওর উদাহরণ সবগুলো দেখাবো না, এর বাকিগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবা। এ টু, এখনো কিছু করিনি, বুঝতে পারছো এ টু কোন সময় ব্যবহার করা হয়? এখনো কোনো কিছু করিনি। দেখো বাক্যে এখানে কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বোঝালে টু ব্যবহার করা হয়, মানে এই কাজটা এখনো করা হয় না কিন্তু আমি ভবিষ্যতে করব, তখন এইরকম অর্থে আমরা টু ব্যবহার করব।
গঠন দেখে নাও। এমিজার প্লাস ইয়েট সাবজেক্ট থাকবে, তারপরে এমিজার প্লাস হচ্ছে ইয়েট টু প্লাস বা প্লাস করে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ এক্সটেনশন, বাকি অংশ থাকবে আর কি, নাও থাকতে পারে বাকি অংশ। আমি এখনো কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনো কাজটি করিনি। তুমি একজনকে বলতেছো, তুমি মনে করো একটা পড়া শেষ করবে, এখন বলতেছো আমি এখনো পড়া শেষ করিনি। তুমি এখনো পড়া শেষ করোনি বলতে কি করবাই না? তুমি ভবিষ্যতে পড়াটা শেষ করবা নাকি করার জন্য যে তুমি বলতেছো আমি এখনো করিনি মানে করবা তুমি ভবিষ্যতে, এরকম অর্থে ব্যবহার করা হয় ইয়েট টু। আমি এখনো কাজটি শেষ করিনি। দেখো আমি এখনো বিয়ে করিনি, অনেকে আছে না বিয়ের জন্য পাগল হয়ে গেছো। আই এম ইয়েট টু মেরি, দেখো কত মজার একটা সেন্টেন্স। এখন তুমি সাবজেক্ট পরিবর্তন করে দিয়া অন্যদের সাথে মিলাই দিতে পারবা। হি হি ইজ ইয়েট টু মেরি, সে এখনো বিয়ে করেনি। এর সাথে কি হবে? ইস হবে। এখন যদি বলো রহিম করিম তোমার বন্ধু, তাহলে রহিম ইজ ইয়েট টু মেরি, রহিম এখনো বিয়ে করেনি। দেখ, আছে না তোমার বন্ধু যে মনে করো বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ে তো করবে, কিন্তু এখন দেখা গেছে যেখানে যায় ওইখানে তার মেয়ে পছন্দ হয়ে যায়, কিন্তু এখন দেখা গেছে তখন কি করবে, যখন এখনো সুযোগ হচ্ছে না, পরে নিজে একটা আকাম গটিয়ে দিয়ে আছে না অনেকে। আচ্ছা যাক, এটা নিয়ে আর আমি কথা বলবো না, এটা বেশি হাস্যকর হয়ে যাবে তোমাদের মধ্যে আর কি। আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দিইনি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট। এখন দেখো আমার রুল 7 হার্ডলি, খুবই কম। এটা জানো তোমরা নেগেটিভ অর্থে খুবই কম অর্থে ব্যবহার করা হয়। আর এটা দেখবো হার্ডলির ব্যবহার, এটা তোমরা ব্যবহার অর্থাৎ রুলস তোমরা দেখে নিবা। আমি একটু উদাহরণটা দেখাই। আই হার্ডলি টেক টি, আমি খুব কম চা খাই। অনেকে আছে না, যেমন আমি আমার জীবনে এখন পর্যন্ত, তোমরা বিশ্বাস করবে না ভাইয়া, আমার জীবনে আমি এখন পর্যন্ত 19টা চা খেয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার নিজের টাকা দিয়ে এখন পর্যন্ত আমি এক কাপ চাও খাই না। বুঝতে পারছো? এরকম আছে না অনেকে যে একদম চা কম খাই। তাইলে আই হার্ডলি টেক টি, আমি খুব কম চা খাই। তুমি আমাকে খুব কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি, ইউ হার্ডলি লাভ মি। অনেকে আছে না তোমাদের জিএফ বিএফ, দেখবা তোমাদের রাইখা অন্যদের সাথে ঘোরাফেরা করে। এগুলো তো ভালো না, এগুলো তো তোমরা নিজেরাই দেখো, তোমরা নিজেরা প্রেমে জড়ায় তোমাদের ভবিষ্যৎটাকে নষ্ট করতেছো। এখন কি করবার দেখো, ইদানিং তোমাকে দেখাই যায় না, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ। ইদানিং তোমাকে দেখাই যায় না, তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। আচ্ছা একটু বাঙ্গি ভেঙে যদি আমরা বলি, ইউ হার্ডলি হ্যাং আউট, মানে তুমি হার্ডলি খুব কম, হ্যাং আউট মানে ঘুরতে যাওয়া এমন কিছু, উইথ মি আমার সাথে লেটলি, লেটলি মানে কি ইদানিং, সাম্প্রতি কেমন, ইদানিং তুমি আমার সাথে ঘুরতে বের হও না। আচ্ছা যাক, আমরা পরের রুলসটা দেখি। লাইকলি টু সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা একটা কথা একটু কমেন্টে জানাইবা, তোমাদের কি ক্লাসটা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে একটু বলবা, কিভাবে এই ক্লাসগুলো করাইলে তোমাদের কাছে মজাদার হবে, তোমাদের কাছে শিখতে ভালো মনে হবে এবং শেখার জন্য তোমরা উপযোগী মনে করবো। আমি ওইভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করবো। তোমরা একটু আমাকে জানাইও তো, কমেন্টে জানাইও একটু। আর এই পিডিএফগুলো কিন্তু, এই পিডিএফ আমি বিশ্বাস করবা না, দীর্ঘ 2 মাস চেষ্টা করে এই পিডিএফগুলো আমি তৈরি করছি। যদি কেউ পিডিএফগুলো নিতে চাও একটু তাও জানাইও। নিতে চাইলে একেবারে তো ফ্রিতে দেওয়া যাবে না, ফ্রিতে দেওয়া যাবে না, এর জন্য কিছু চার্জ তোমাদের আছে, কিন্তু টেনশন নাই, খুবই সামান্য ফি থাকবে আর কি। দেখো আচ্ছা যাক, আমরা কোথায় আসছিলাম? লাইকলি টু মানে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। আমি প্র্যাকটিস দেখাবো, বাকিটা তোমরা দেখে নিবা। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙ্গামাটি, ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি হবে? ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। যাক, এখন হচ্ছে আমার ক্লাসটা শেষে তোমরা যদি এই পড়াগুলো আবার নিজেরা একটু পরে যাও, নিজেরা একটু জাস্ট রিডিংটা ভালো করে বুঝে বুঝে পড়ো, হাতে ধরে ধরে তুমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করো, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করো, পরে দেখবা তোমার জন্য এই পড়াটা একদম পানি হয়ে গেছে। বুঝতে পারছো ভাইয়া?
এখন দেখো আমরা কিছু ভার্ব দেখব। আর তোমরা জানো ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ, বাক্যের হৃৎপিণ্ড। তুমি যেমন হৃৎপিণ্ড ছাড়া, হার্ট ছাড়া বাঁচতে পারো না, একটা সেন্টেন্সও কিন্তু ভার্ব ছাড়া বাঁচতে পারে না, বুঝছো? যে সেন্টেন্সে ভার্ব নাই ওই সেন্টেন্সটাই মরা। মরা মানুষ সে কোনো কাজ করতে পারবে? যে মরে গেছে, যে কবরে শুয়ে আছে, সে কি চাইলেই কোনো কিছু করতে পারবে? পারবে না। তুমি চাইলেই আমার তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো, চাইলেই একটা কিছু করতে পারবো, কিন্তু ওরা তো পারবে না। এরকম যে সেন্টেন্সটার মধ্যে ভার্ব আছে ওই সেন্টেন্সটা দিয়ে কাজে লাগানো যাবে, ওই সেন্টেন্সটা আর মিনিং আছে। আর যার ভার্ব নয় এটা সেন্টেন্সই হয় না, তার মিনিং থাকবে কিভাবে? এখন বুঝছো ভার্ব কতটা গুরুত্বপূর্ণ? তাহলে আমরা ভার্বের একদম ফর্ম সহকারে আমরা দেখব। ব্রিং, ব্রট, ব্রট, ব্রিঙ্গিং। আচ্ছা দেখো, এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, আর তারপর হচ্ছে আইএনজি ফর্ম আর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এখন দেখো, আই ব্রিং ওয়াটার, আমি পানি আনি। ব্রিং মানে আনা, ব্রিং ওয়াটার আমি পানি আনি। দেখো, আই ব্রট ফুড, আমি খাবার খাই। এটা হচ্ছে আমার বোঝানোর চাইতে তুমি একটু পরে নিবা, তাহলে আরও ভালো হবে। তোমাদের ক্লাসটা দেখতে তো হবেই, ক্লাস দেখার পাশাপাশি তুমি এই জিনিসটা সুন্দর করে মুখস্থ করে নেবা। এই ভার্বের অর্থ সহকারে ফর্ম একদম মুখস্থ করে নেবা। তাহলে দেখো, আই ওয়ান্ট, আমি চাই, টু ব্রিং, আনতে, মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের। তাহলে কি আমি আমার বন্ধুদের আনতে চাই। ক্যারি, বহন করা। আচ্ছা একটু দেখে নাও, এটা দেখলেই হবে, আমি সবগুলো দেখাতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে ক্লাসটা। এখন একটু শর্টকাট করতে হবে, বেশি লম্বা ক্লাসটা পরে তোমরা দেখবে না, তোমাদের কাছে ভালো লাগবে না। এখন দেখো, সেন্ট মানে পাঠানো। এটা দেখো, সেন্ট ভার্ব 1, সেন্ট, সেন্ট 2 নং 3 নং, আর হচ্ছে সেন্ডিং, আর হচ্ছে টু সেন্ট। এখন কোন সময় হবে এটা 2 নং, কোন সময় হবে এটা 3 নং। এটা জানার জন্য তোমার টেন্সের ক্লাসটা ভালোভাবে করতে হবে। যখন থাকবে সাবজেক্টের পরে সেন্ট তখন কিন্তু এটা 2 নং, পাস্ট ইনডেফিনিট টেন্স। যখন থাকবে হ্যাভ হ্যাজের পরে সেন্ট তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নং ফর্ম। আর যখন থাকবে হেডের পর সেন্ট তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট টেন্স। তা বুঝতে পারছো? তখন এটা কিন্তু 3 নং ফর্ম। এই হচ্ছে 2 নং 3 নং ফর্ম চেনার উপায়, যেগুলো 2 নং আর 3 নং সেম ফর্ম থাকে আর কি। উদাহরণগুলো একটু দেখে নেবা। আই এম সেন্ডিং এ ফাইল, আমি একটি ফাইল পাঠাচ্ছি। যাকে এখন রিসিভ, গ্রহণ করা। রিসিভ, রিসিভড, রিসিভড, রিসিভিং, টু রিসিভ। আই রিসিভ লেটার্স, আমি চিঠি পাই। আচ্ছা সব আমি দেখাতে পারবো না, বাকিগুলো হচ্ছে তোমাদের দায়িত্ব। আই হ্যাভ রিসিভড পেমেন্ট, আমি পেমেন্ট পেয়েছি। রিসিপ্ট মানে কি? পাওয়া, তুমি গ্রহণ করেছো, তাহলে আই হ্যাভ রিসিপ্ট, আমি পেয়েছি। পেমেন্ট মানে পেমেন্ট। আই ওয়ান্ট, আমি চাই। টু রিসিভ, গ্রহণ করতে। নিউজ অথবা পেতে, আমি খবর পেতে চাই। কিপ মানে রাখা। কিপ্ট, কিপ্ট, কিপিং, টু কিপ। ওইগুলো তোমরা একটু দেখে নেবা, সাথে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সমস্যা নাই। আই কিপ্ট দ্য মানি, আমি টাকাটি রেখেছিলাম। আই এম কিপিং কাম, আমি শান্ত থাকছি। হোল্ড মানে কি? ধরা। হোল্ড, হেল্ড, হেল্ড, হোল্ডিং, টু হোল্ড। দেখো, আই হোল্ড দ্য রোপ, আমি দড়িটি ধরি। আই হেল্ড হিজ হ্যান্ড, আমি তার হাত ধরেছিলাম। আই হ্যাভ হেল্ড মিটিং, আমি মিটিং পরিচালনা করেছি। আই ওয়ান্ট, আমি চাই। টু হোল্ড, ধরতে। দিস টাইট, মানে আমি এটা শক্ত করে ধরতে চাই। এবার আমি কিছু সেন্টেন্স মেকিং কৌশল তোমাদের দেখাবো, যেভাবে তোমরা একটা বড় সেন্টেন্সকে ছোটো সেন্টেন্সে পরিণত করতে পারবা। সেন্টেন্স ভেঙে ভেঙে তোমরা শিখতে পারবা। ভেঙে ভেঙে শিখলে কিন্তু তোমাদের কঠিন সেন্টেন্সও সহজ হয়ে যাবে। স্বপ্ন একজন মানুষের সামনে চলার সাহস যোগায়, তাহলে এর ইংরেজি হবে ড্রিম গিভস এ ম্যান দ্য কারেজ টু মুভ ফরওয়ার্ড। একটু আমরা ভেঙে এইখানে দেখার চেষ্টা করব। ড্রিম স্বপ্ন, গিভস দেয়, এ ম্যান একজন মানুষকে, দ্য কারেজ মানে কি? উৎসাহ, সাহস, টু মুভ ফরওয়ার্ড সামনে চলতে। তাহলে এক কথায় স্বপ্ন একজন মানুষের সামনে চলার সাহস যোগায়। কিছু তোমার ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো তোমরা দেখে নেবা। আমি একটু জাস্ট আমি এখানে উদাহরণগুলো দেখাবো, ইনফরমেশন তোমরা দেখে নেবা এখান থেকে। আর ইনফরমেশনের অর্থাৎ গ্রামাটিক্যাল রুলসের কিন্তু আলাদা একটা কোর্স এরিয়া আয়োজন করা হবে, সমস্যা নেই, এখানে তোমরা সব জেনে যাবা, শিখে যাবা। তাই তো সফলতার ক্ষেত্রে স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। তাহলে কেমনে কি? দ্যাটস হোয়াই,
তাই তো মানুষ কথাই কথাই বলে না, দ্যাটস হোয়াই আমি এই কাজটা করেছি, তাই তো আমি এই কাজটা করেছি। কেউ খাওয়ার নাই, দ্যাটস হোয়াই আমি এই খাবারটা খেয়ে ফেলেছি। মানে কেউ খাওয়ার নাই, এটা কেউ খাইতে পারে না, তাই তো আমি এই খাবারটা খেয়ে ফেলেছি। দেখো কত মজা ভাইয়া। তুমি তো বুঝো না, তুমি তো বুঝো শুধু ফ্রি ফায়ার আর পাবজি। আজকে ফ্রি ফায়ার আর পাবজি খেলে কত মানুষ ধ্বংস হয়েছে তুমি জানো। তুমিও এক সময় ধ্বংস হবা যদি তুমি এই ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে এইরকম নিমজ্জিত থাকো, এরকম সব সময় পড়ে থাকো। এটা বাধ্য ভাইয়া, তোমার জীবনের ভালো হবে, তোমার লাইফের ভালো হবে। তোমার লাইফে তোমার জীবনে যদি তুমি ফ্রি ফায়ার মুক্ত জিন্দেগি গঠন করতে পারো এবং এই সময়টা পড়ালেখার কাজে লাগাইতে পারো, আমি কথা দিলাম তুমি যদি ছেলে হয়ে থাকো তোমার জীবনে ভালো একটা বউ আসবে, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার জীবনে ভালো একটা জামাই আসবে। আমি কথা দিলাম, তারপর তুমি মিলাই দেখো, পরে ভাইয়ার কথার সাথে মিলাই দেখো। হ্যাঁ, তাহলে দেখো, দ্যাট ইজ হোয়াই, তাই তো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি অনেক গুরুত্বপূর্ণ, টু ড্রিম, স্বপ্ন দেখতে, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, কাজ করতে অ্যাকর্ডিংলি, সেই অনুসারে, ইন কেস অফ সাকসেস, সফলতার জন্য। এখন তুমি একটু নিজের মতো করে মিলিয়ে ফেলবা, তাহলে কেমনে বলবা, তাই তো সফলতার ক্ষেত্রে স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। এখন দেখো গ্রামাটিক্যাল কিছু রুলস আছে, তোমরা দেখে নেবা, ফ্র্যাগমেন্টারি কিছু ফর্ম আমি দিয়ে দিছি। তাই তো, এই কারণে, দ্যাট ইজ হোয়াই, অত্যন্ত জরুরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী কাজ করা, টু ড্রিম অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, সফলতার ক্ষেত্রে, ইন কেস অফ সাকসেস, দেখো সফলতার ক্ষেত্রে, ইন কেস অফ সাকসেস। তথ্যগণিকা তোমরা দেখে নেবা। এবার দেখো আমি দেখাবো 3 নাম্বার যে সেন্টেন্স আছে, এই জন্যে বলা হয়ে থাকে একজন সফল ব্যক্তি একটি স্বপ্নের আসল অর্থ বোঝে। ডেট ডে সরি, দিস ইজ হোয়াই, এই জন্যই, ইট ইজ সেড, এটি বলা হয়ে থাকে, দ্যাট যে, ওয়ানলি, শুধুমাত্র, এ সাকসেসফুল পারসন, একজন সফল ব্যক্তি, আন্ডারস্ট্যান্ড, বুঝে, দ্য ট্রু মিনিং অফ দ্য ড্রিম, দ্য ট্রু মিনিং, সত্য অথবা আসল মিনিং, আসল অর্থ, অফ ড্রিম, স্বপ্নের। এবার তোমার নিজের মতো করে একটু মিলিয়ে নাও। এই জন্য বলা হয়ে থাকে একজন সফল ব্যক্তি একটি স্বপ্নের আসল অর্থ বোঝে। প্রথমে সেন্টেন্স তুমি নিজের মতো করে ভাঙতে শিখবা, আর এই ভাঙার জন্য তোমার ওয়ার্ড মিনিং লাগবে। এই ওয়ার্ড মিনিংগুলো তোমার জানতে হবে। এই ওয়ার্ড মিনিং, প্রতিটা ওয়ার্ড মিনিং যখন তুমি জেনে ফেলবা, প্রতিটা ওয়ার্ডের তুমি আলাদা আলাদা করে অর্থ নিজের থেকে বের করে আনবা। তারপর 2-3টা ওয়ার্ড মিলে দেখবা এই অর্থটা কি আসতেছে। এইভাবে একটু ভেঙ্গে ভেঙ্গে অর্থগুলো আলাদা আলাদা করে নিজে লিখে লিখে শিখবা প্রয়োজনে। তারপর এই অর্থটা একসাথে মিলিয়ে দেখবা কিভাবে বাংলা অর্থটা করলে তোমার তোমার কাছে এই অর্থটা সুন্দর শোনা যাচ্ছে, তোমার কাছে এই অর্থটা ভালো শোনা যাচ্ছে। তখন তুমি সাক্ষ্য দিবা, না আমার এই মিনিংটা আমার কাছে ভালো মনে হচ্ছে, তখন এই মিনিংটাই তুমি গ্রহণ করবা। দেখবা বইয়েও লেখছে যেভাবে, তোমারটা ওইভাবে হবে না কিন্তু ওই রকম হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবেই তো ইংরেজি ছোট থেকে বড়োর দিকে যাইতে হয়। আস্তে আস্তে তুমিও ইংরেজিতে অনায়াসে কথা বলতে পারবা, লিখতে পারবা। নো প্যারা, নো টেনশন। ভাইয়া আছে না, কিসের প্যারা তোমাদের? আজকে ভাইয়া থাকতে তোমাদের কিসের প্যারা? জাস্ট তোমরা কি করবা, তোমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো করবা, ভাইয়া যা বলবে সেই অনুসারে কাজগুলো করবা। তোমরা যদি ভাইয়ার কথা না মানো তাহলে কিন্তু তোমরা ইংরেজি শিখতে পারবা না। বুঝতে পারছো? এখন দেখো, এই জন্যে বলা হয়ে থাকে, আরও দেখো ব্যঙ্গে ব্যঙ্গে দেখানো হয়েছে, দিস ইজ হোয়াই, ইট ইজ সেড, একজন সফল ব্যক্তি বুঝে, অনলি এ সাকসেসফুল পারসন আন্ডারস্ট্যান্ড। দেখো একজন সফল ব্যক্তি, ই ই থাকার কারণে মানে অনলি, শুধুমাত্র, যেমন কথা ব্যক্তি মানে ব্যক্তি মানে একজন ব্যক্তি, এই ই থাকার কারণে অনলি এ সাকসেসফুল পারসন আন্ডারস্ট্যান্ড, স্বপ্নের আসল অর্থ, দ্য ট্রু মিনিং অফ এ ড্রিম। কেমন ভাইয়া বলো তো? ক্লাস কি বোরিং লাগে? ভাইয়া থাকতে ক্লাস বোরিং লাগবে?
কে শেখাইলো তোমাদের বাইয়া থাকতে ক্লাস বোরিং লাগবে? এবার দেখো আমরা কিছু ডবলিশ কোয়েশন শিখবো। তোমাদের কি প্রশ্ন করতে হবে না? তোমরা যারা প্রেমে জড়িত আছো তাদেরও তো ওই যে ওই জিএফ বিএফ দেরকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। এখন তোমার বিএফকে যদি তুমি ইংরেজিতে প্রশ্ন করো, সব কথা তুমি ইংরেজিতে প্রশ্ন করে বলো, এখন তো বলবে হাই, এত ইংরেজি সে কোথায় শিখলো, কোথায় থেকে, এত দিনের পরিচয় তার সাথে, সবসময় বাংলায় কথা বলে, আজ থেকে ইংরেজিতে কথা বলা শিখে ফেলছে। আমার তো রহস্যটা খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে দেখবে সাব্বির ভাইয়ার ক্লাসগুলো দেখেছে, ইংরেজি শিখে ফেলছে। তো সেও কিন্তু ক্লাসগুলো করতে আকৃষ্ট হবে। নিয়মগুলো কি কি দেখো, হোয়াট আর দ্য রুলস, নিয়মগুলো কি কি। তখন কিন্তু দেখো তুমি তাকে ইংরেজি শেখাতে পারবা, তখন কিন্তু তোমার কাছে সে হার মানবে। জিনিসটা কি কত মজার না বলো তো? তোমরা তো অ্যাপ্লাই করো না, তোমরা কেমনে পারবা? বাইরে কে কে অপেক্ষা করেছো? হোয়াট ইজ, সরি আমি কি বলতেছি, যে হু ইজ ওয়েটিং আউটসাইড, বাইরে কে অপেক্ষা করেছো। এখন তো তোমরা মনে করবে অ্যাপ্লাই করবো করবো বলতে কার কাছে কিসের অ্যাপ্লাই করবো। দেখো এইটাও কিন্তু তোমরা একটু অন্যভাবে নিয়ে নিবা, কারণ তুমি তো ইংরেজি পারো না, জানো না, তুমি তো এই কারণেই একটু কথাগুলো অন্যভাবে নিয়ে নাও। এই অ্যাপ্লাই করা বলতে তোমার এটা প্রয়োগ করা, তোমাকে এইভাবে ইংরেজিটা প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করতে কিন্তু এখানে অ্যাপ্লাই ব্যবহার করা হয়েছে। অ্যাপ্লাই মানে এখানে আবেদন করা না, দরখাস্ত না, বুঝতে পারছো? এরকম অনেক ওয়ার্ড আছে। এই ক্লাসগুলো শুনলেই, তোমরা ক্লাসগুলো দেখলে তোমরা সব শিখতে পারবে আশা করি। বুঝতে পারছো? কোনো সমস্যাই তোমাদের থাকবে না। আর এটা দেখে নেবো, এটা দেখো ক্লাস আজকে অনেক লম্বা হয়ে গেছে, এখন আর ক্লাস করে তোমরা নিজেরাই দেখবে না। আচ্ছা যাই হোক, আজকে এখানে শেষ দিই। ক্লাসও শেষ, স্লাইডও আজকে পর্যন্ত এখানে শেষ। তারপর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তো দেখা হবেই। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।